বাংলা ভাষায় কথা বলতে পারতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাত নসিব করে। পাশাপাশি স্মরণ করতেছি এই ভাষা আন্দোলনের অগ্রসৈনিক যিনি 1947 সাল থেকে ভাষা আন্দোলন যখন শুরু হয় তখন থেকে ভাষা আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বিশ্ব ইসলামী আন্দোলনের অগ্রসৈনিক অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ। আপনারা জানেন 1948 সালে তিনি যখন ডাকসুর জিএস ছিলেন তখন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন বাংলাদেশে আসেন তিনি সর্বপ্রথম ওনাকে স্মারকলিপি পেশ করেন রাষ্ট্রভাষা বাংলার দাবিতে। এজন্য ওনাকে বিভিন্ন সময়ে একই কারণে গ্রেফতার হতে হয়। 1952 সালে যখন ক্রিকেটিং করেন অনেককে নিয়ে তখন ওনাকে এই ভাষা আন্দোলনের জন্য গ্রেফতার করা হয়। একটা বিষয় আমাদের খেয়াল রাখা দরকার, যখনই দেখবেন বাংলাদেশের ভালো ভালো কাজগুলো হয় 52 থেকে আমরা যদি 69 বা পরবর্তীতে 71, 90, 2024 দেখবেন এই বাংলাদেশের ইসলামী আন্দোলনের সাথে যারা জড়িত তারাই সব সময় সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসে। কিন্তু যখন এই রিকগনিশনের কথা আসে, যেমন বাংলাদেশের একটা শ্রেণী আছে তারা রিকগনিশন করতে চায় না। কাজটা আমরা করতে পারি, এটা সমস্যা নাই, কিন্তু যখনই বলা হয় যে আমাদেরকে রিকগনাইজ করার জন্য তখনই মূল সমস্যা হয়ে যায়। 2024 থেকে যদি আপনারা দেখেন এই যে আজকে এই বৈষম্য বিরোধী আন্দোলন নেতৃত্বে কারা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র শিবিরের সভাপতি সাদিক কাইম, যার অবদান এই যে আপনারা জুলকারনাইন সাইম ভাই ওনার লেখা লিখছেন। কিন্তু বাংলাদেশের একটা শ্রেণী আছে যারা এই রিকগনিশনটা দিতে চায় না। ভালো কাজ আমরা করতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু রিকগনিশনের সময় আসলেই প্রবলেম হয়ে যায়। এই ঠিক তদ্রুপভাবে 52 ভাষা আন্দোলনে অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ ওনার কি অবদান ছিল এটা সকলেই জানে, কিন্তু আপনি যদি একটা সুশীল শ্রেণীকে জিজ্ঞাসা করেন দেখবেন তারা খুব সুন্দরভাবে টেকনিক্যালি এই বিষয়টাকে স্কিপ করে যেতে চায়। তো এখন বাংলাদেশের মানুষ অনেক সচেতন, আমরা আমাদের সামনে ইতিহাস একেবারেই পরিষ্কার, সবকিছু এখন খুঁজলেই পাওয়া যায় যে কার কি অবদান কোথায় ছিল না ছিল। পাশাপাশি আরেকটা দল আছে বাংলাদেশের, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে ওনাদেরকে ক্ষমতায় নিয়ে আসার জন্য মনে হয় এই আন্দোলনটা হয়েছিল। ওনারা যেভাবে নির্বাচনের জন্য পাগল হয়ে গেছেন, যে গতকালকেও একটা প্রোগ্রাম দেখলাম ওনারা বলতেছেন যে যত দ্রুত সম্ভব নির্বাচন নির্বাচন নির্বাচন, কিন্তু এই আন্দোলনটা মূলত কি জন্য হয়েছে? ওই দলকে কি ক্ষমতায় নিয়ে আসার জন্য হয়েছে? বাংলাদেশে যে বৈষম্যের শিকার মানুষজন হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য হচ্ছে, এই বৈষম্যের কারণেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে এবং ফ্যাসিস্ট সরকারকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। তো বাংলাদেশের এই সংস্কার না হওয়া পর্যন্ত আমরা মনে করি প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন দেওয়া উচিত নয়। যারা এখানে সাংবাদিক আছেন আপনাদের কাছে আমরা বলতে চাই যে বাংলাদেশের দ্রুত সংস্কারের পরবর্তীতেই আমাদের নির্বাচনটা প্রয়োজন। পাশাপাশি আজকে আমি শেষ করে দেবো, আজকে ইলিয়াস ভাই একটা কথা বলছেন, আমারও মনের ভিতরে এই কোয়েশ্চেনটা জাগতো যে উনি একজন জাতীয় নেতার সাথে কথা বলতেছেন যে ভাই আপনারা তো কয়েকদিন পরে হয়তো বা ক্ষমতায় আসবেন, তো ক্ষমতায় আসলে আপনারা তো খাইতে পারবেনই, আজকে আপনারা যা শুরু করছেন আপনারা ক্ষমতায় আসলেই তো খাইতে পারবেন। ওই নেতারা কি ওনাকে বলতেছেন যে বলা তো যায় না যে আমরা আগামীতে আসতে পারবো কিনা, বা এই বাংলাদেশের যে জনগণ এখন যেভাবে সচেতন হয়েছে আমাদেরকেও এই দেশে আমরা থাকতে পারবো কিনা, না আমাদেরকে অন্য কোনো দেশে পলায় যেতে হইব, সেজন্য এখন যে সুযোগ পাইছি এখনই এইটা শেষ করা নিছি। বাংলাদেশের একটা প্রবাদ আছে যে কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে পরে ঠাস ঠাস। আজকে তারা যে সিচুয়েশন চাঁদাবাজি শুরু করছেন, আমি যেমন একটা কথা বলছেন গতদিন আপনারা হয়তো পত্রিকায় দেখছেন যে ভিক্ষাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করছেন আর চাঁদাবাজিটাকে করছেন হারাম। সেজন্য যারাই আজকে চাঁদাবাজি করতেছেন তাদেরকে বলবো চাঁদাবাজি বাদ দিয়ে প্রয়োজনে ভিক্ষা করুন। ঠিক, ধন্যবাদ, মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ রুবেল আহমেদ ভাইকে। এ পর্যায়ে আমরা একটা ইসলামী সঙ্গীত শুনতে চাই, কি বলেন? না, দেশের গান, সেহেতু আজকে আমাদের একটা দেশের গান শুনি না? দেশের গান নিয়ে আসছেন লিসবন শিল্পী গোষ্ঠীবৃন্দ, সামনে আসার জন্য অনুরোধ করছি সকল শিল্পীবৃন্দকে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের থেকে দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের থেকে দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের থেকে দান কখনো ভুলে যাব না। বীজ ডালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দোলে, ও আ ক খ যার নাই তো। বীজ ডালা পথটা রক্তে হলো লাল, লাল হলো শিমুলের ফুল। রক্ত চূড়ার ডালে বর্ণমালা দুলে, ও আ ক খ যার নাই তো। সারে গা রে গা মা, সারে গা রে গা মা, গা মা পা মা পা দা, পা দা নি দা নি সা। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। ও রক্তের আচরে যে লেখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু। বিশ্ববাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনার মহাসিন্ধু। রক্তের আচরে যে লেখা নাম, সবুজের মাঝে লাল বিন্দু। বিশ্ববাক দেখে জীবন বাজি রেখে রচে যায় চেতনার মহাসিন্ধু। সারে গা রে গা মা, সারে গা রে গা মা, গা মা পা মা পা দা, পা দা নি দা নি সা। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। সালাম লিখেছে মা, রফিক লিখেছে মা, বরকত লিখেছে মা। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। আমরা পারিনি তাই তাদের ত্যাগের দান কখনো ভুলে যাব না। অসংখ্য ধন্যবাদ লিসবন শিক্ষাগোষ্ঠী সদস্যবৃন্দকে। এই পর্যায়ে আমাদের সামনে কিছু কথা শেয়ার করার জন্য অনুরোধ করছি ইয়াং সোশ্যালিস্ট পার্টির নেতা সাজির আহমেদ কৌশিককে। Assalamu alaikum everyone. I would like to speak in English for our foreign guests. Honorable members of Lisbon Shilpogoshti, respected guests and dear friends. It is a great honor to join you today as we celebrate the 21st of February, International Mother Language Day. This day holds
profound significance, reminding us of the sacrifice made in 1952 by the brave souls of Bangladesh, who gave their lives to preserve the right to speak their mother tongue, Bangla. Their courage inspired the world to recognize the importance of linguistic and cultural diversity. Language is more than just words. It is the soul of our identity, our culture, and our heritage. In today's globalized world, we must strive to preserve and promote our mother language while fostering respect for other languages and cultures, like Portuguese. Events like this play a vital role in keeping the spirit alive, especially for immigrants like us who live far from our homeland and carry its essence in our hearts. Let us celebrate not only Bangla but all mother languages, uniting under common message of love, respect, and inclusion. Together, we can create a world that values diversity and embraces unity. Thank you to Lisbon Shilpogoshti for organizing this wonderful event and for keeping our traditions alive here in Portugal. Thank you so much, everyone. Assalamu alaikum. Thank you so much, Sajin Ahmed Goshoi, সোশ্যালিস্ট পার্টি ইয়াং। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শেয়ার করার জন্য অনুরোধ করছি লিসবন শিল্পী গোষ্ঠীর পৃষ্ঠপোষক, অন্যতম পৃষ্ঠপোষক, সিআরসিআইপিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফেজ মুস্তাফিজুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিসবন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বাংলাদেশের কমিউনিটির অন্যতম সংগঠন সিআরসিআইপিটির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আজকের প্রোগ্রামের বাংলাদেশ এম্বাসি অফ পর্তুগালের সম্মানিত গেস্ট এবং আমাদের পর্তুগিজ ফ্রেন্ড গেস্ট, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বাংলাদেশি ভাইরা, আবারও আপনাদের সকলকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কথা শুনবো, ইতিহাস শুনবো। আমি শুধু সংক্ষিপ্ত আকারে এটি বলতে চাই যে 1947 সালে ভারতীয় উপমহাদেশে দ্বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে পাকিস্তান এবং ইন্ডিয়ার দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই সূত্রটা হয়েছে ভাষা আন্দোলনের। ছোট্ট একটি সংগঠন ছিল তমদ্দুন মজলিসের প্রিন্সিপাল ইব্রাহিমের নেতৃত্বেই তখন থেকে আন্দোলন শুরু হয়। এটি 1952 সালে 21 ফেব্রুয়ারি এটা পূর্ণতা লাভ পায়। আমরা জানি যে ঢাকার রাজপথে ঢাকা মেডিকেলের পাশে 144 ধারা ভঙ্গ করে ছাত্র জনতা সেদিন জীবন দিয়েছিল। তার পরবর্তীতে 23, 22 এবং 23 তারিখে আরো কিছু মানুষ শহীদ হন। তার মধ্যে একজন রিকশাওয়ালা ছিল, একজন শিশু ছিল, আরো কিছু মানুষ ছিল। এভাবে আমরা আমাদের এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর মাতৃভাষা পেয়েছি। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর যে প্রান্তে বাংলাদেশিরা থাকুক না কেন, প্রয়োজনের কারণে জীবন জীবিকার তাগিদে যে দেশে বসবাস করে সেই দেশে আরো দু একটি ভাষা তাদের আয়ত্ত করা জরুরি থাকে। স্বাভাবিকভাবেই মানুষ সেটা আয়ত্ত করে থাকে, জানে। কিন্তু আমরা দেখি যখন আমার মায়ের ভাষায়, বাংলা ভাষায় যখন আমরা একত্রিত হই, আমরা যে হৃদয়ের ভিতর থেকে একটি আসলে একটি ভালো ফিল করি, এটা আমরা অন্য কোনো ভাষাতে পেয়ে থাকি না। আমরা এটি জানবো যে 52 ভাষা আন্দোলন মানেই হলো মাথা নত না করার নাম। 52 ভাষা আন্দোলন মানেই হলো
অধিকার আদায় আপোষহীন ভূমিকার নাম। আমরা আজকে এই 52 ভাষা আন্দোলনের উদযাপনের মধ্য দিয়ে আরেকটি জিনিস আমরা শিক্ষা গ্রহণ করব। পৃথিবীর যে কোনো দেশ তখনই নেতৃত্বের আসনে আসীন হয় যখন তাদের শিক্ষা, সংস্কৃতি এবং টেকনোলজিতে তারা সবচেয়ে এগিয়ে যায়। তখন সঙ্গত কারণে এই দুনিয়ার মানুষ সেই ভাষা শেখার জন্য আগ্রহ প্রকাশ করে থাকে। আজকের এই ভাষা দিবসের দিনে আমরা এই প্রতিজ্ঞা নিব, আমরা এই শপথ নিব যে আমরা যেখানে থাকি না কেন আমাদের প্রিয় মাতৃভূমির মান সম্মানকে উঁচু স্থানে অধিষ্ঠিত করার জন্য আমরা আমাদের কর্মক্ষেত্রে শৃঙ্খলার দিক থেকে সকল দিক থেকে আমরা সেরা হব। যদি হতে পারি তাহলে দুনিয়ার মানুষ যেমনই ভাবে ইউনেস্কো বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, আবার আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এই আশা প্রত্যাশা সকলের কাছে রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ লিসবন শিল্পী গোষ্ঠীর অন্যতম পৃষ্ঠপোষক হাফেজ মুস্তাফিজুর রহমান ভাইকে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন, সময়ের সংক্ষিপ্ততার কারণে অনেকেই হয়তো আমরা কথা শেয়ার করার জন্য সুযোগ করে দিতে পারবো না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে now I would like to request Mr. Philip Parasu to share some words with us. Mr. Philip Parasu, social worker in Lisbon. Thank you. Friends, hello. Hello. You good? Yeah. I need to read my notes first, so. Joke, no joke. Portuguese joke. Okay. Thank you so much for inviting me here. I don't want to say it wrong. Thank you for inviting me. Thank you, Haji, for inviting me here. And also, thank you for everyone to attend and even standing up, waiting and listening to all these voices. Bangladesh has been etched in my heart for many years now. I've learned about Bangladesh in Denmark when I was there, immigrated, trying to, after the troubles we had in 2008 here in Portugal, I tried to get a better life in Denmark. I know by the first hand how hard it is to try to speak a new language, how frustrating it is to try to learn a new language, try to speak it, try to work with a new language. Now I'm here. I wasn't successful. But that stayed in my heart because you know why? Because even then, we were spreading the word about Bangladesh, how the country was suffering by the climate change, by the social problems, by the 21st of the language, 31st celebration of the mother language. Even in Denmark, their language is dwindling. They have less and less speakers of Danish. And they were spreading, please learn the language, please learn the language. But at the same time, speak English, speak English. That was hard, you know. Language is not only information, it's culture. It's our head. It's how we comfortable spread and tell stories to our families. How we sing. How even we write down our memories. I spoke a little bit with you about this day. And the first thing that came up to your mind was remembering, right? We want to remember this day. We want to remember our language. And so, with that in mind, and you've been calling me social language, social worker and all, I'm here with a hat, a yellow hat, friendly hat, friendly smile, pizza, everyone likes pizza, come on, right? To tell you also that you're not alone. Just because there's this barrier of language, this barrier even in English, doesn't mean that you're alone. We are here together. Look around you, you're together. Look, I'm here also.
And also here, also with a proposition. I have a camera, I have a colleague that came from afar. There's also another ways to remember, is through video, through recording. So lend me your stories, lend me your language, talk with me in Bangla, tell me about your family, the good things. Because last year, and even nowadays, when we see how language can be used as a weapon to talk bad, to talk, I won't say the bad word, but it infuriated me. It made me grab my camera, it made me go to the streets, it made me reach Rajib. We sat down, we talked, and at the end, we stood up, we stood up as friends. We sat down as unknowns, we stood up as friends. So lend me your stories, lend me your reality. Let's make more friends. Let's bring empathy to this town. Let's bring empathy to Portugal. And with this, thank you for inviting me. Thank you so much for this time. And see you around. Thank you. Thank you. Thank you, sir, for your kind words. এই পর্যায়ে আমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য অনুরোধ করছি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শ্রদ্ধেয় ফরিদ আহমেদ পাটোয়ারি ভাইকে, কমিউনিটি ব্যক্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই আজকে যেহেতু মাতৃভাষা দিবসের অনুষ্ঠান, প্রথমেই মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে আমি কয়েকটা কথা পর্তুগিজে বলবো, আমাদের কেসটা তারা যেহেতু পর্তুগিজ। Primeiro, nosso convidado Ramiro Gomes e Barroso vai vindo, porque isso é uma coisa muito orgulho para nós. 1952, somos o único país, única nação que perdeu vida para a língua. Somos únicos no mundo. O que aconteceu em 1952? Teve dois países. Um país, Paquistão, dois lados. Os Paquistão quer nossa língua, também urdu. Por isso, nossos irmãos não querem no Bangladesh, no língua. Eles querem, nós falamos nossa língua Bangla. Por isso, os Hanadar querem proibir o protesto. Ele já fez protesto na nossa cidade, Dhaka, a Universidade Dhaka University. E depois perdeu vida mais de 6, 7, 12 ou mais. Nós sabemos, nós não conhecemos várias pessoas. Aquele que nós chamamos Salam Barkat Rafik, aqui tem no Campo Matriz Patria, tem um monumento, no Bangladesh tem vários, mas Portugal também um. E também agradecer os portugueses, os governos portugueses e os de Santa Maria, Arroios, junto à freguesia de Arroios, dar a oportunidade para fazer um monumento de uma símbolo do Bangladesh. Muito obrigado pela presença em si. প্রথমে বলবো যে আমি আসলে সাংবাদিকের চেয়ে সমাজকর্মী বেশি। আমার যেহেতু কাজ যতটুকু ওইটুকু সমাজকর্মী হিসেবে, এবং আমি সাংবাদিকতাটা ব্যবহার করি আমি যাতে ওই সমাজকর্মী হিসেবে কাজটা করতে পারি। তো আজকের এই অনুষ্ঠানের জন্য লিসবন শিল্প গোষ্ঠীকে ধন্যবাদ। আসলে আমাদের লিসবনে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা হচ্ছে বাংলা দূতাবাসে, আর একটা অনুষ্ঠান আমরা করতে পারছি। এরকম অনুষ্ঠান আমাদের প্রয়োজন, কারণ আমাদের একত্রিত হওয়ার জন্য। আজকে এই মাতৃভাষা বা 1952 কিন্তু যেটা একটু আগে বলে গেলেন যে আমাদের যে শোষণ, আমরা যে শোষিত হতে না পারি, আমাদের যে প্রতিবাদের ভাষা হচ্ছে 1952 সাল, সেখান থেকেই কিন্তু আমাদের প্রতিবাদের ভাষা শুরু। তো যাই হোক, বাংলাদেশে আমরা যে অবস্থানে আছি, কিন্তু পর্তুগালে আমাদের কিন্তু আমরা অনেক সমস্যার মাঝে আছি। আমাদের সেই বাংলাদেশ কিন্তু পর্তুগালও আবার আঘাতপ্রাপ্ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যেভাবেই হোক না কেন। এবং সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে বিষয়টা মেসেজটা সবার জানা প্রয়োজন, যে শুধু বাংলাদেশ কেন হচ্ছে, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশ আছে, বাংলাদেশ কেন এই শিকার হচ্ছে? কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলিম, মূলত এটা ইসলাম ফোবিয়ার দিকে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা কেউ খেয়াল করছি না। আসলে বাংলাদেশ কেন নাম আসছে, কারণ বাংলাদেশের মানুষ মুসলিম। মূলত এই বিষয়টা সেই ইউরোপের অন্যান্য দেশের থেকে সেই
এই ইসলাম ফোবিয়াটাকে প্রাধান্য দিয়েই কিন্তু তারা সেই জিনিসটা করতেছে। এখন আমাদের কিছু দায়িত্ব রয়েছে। ভাষা আন্দোলনের ইতিহাস আমি বলবো না, ওদেরকে বললাম, আমরা সবাই জানি, হয়তো আরো বক্তারা বলবেন, আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে একজন বাংলাদেশী হিসেবে, একজন মুসলিম হিসেবে, এই লিসবন শিল্প গোষ্ঠী এমন একটা সংগঠন, একটা আলোকিত সংগঠন আমি বলি সবসময়, কেননা এই লিসবন শিল্প গোষ্ঠীতে ব্যবসায়ী, অ্যাক্টিভিস্ট বলেন, বিভিন্ন সংগঠনের নেতা বলেন, সবাই আছেন। এটা আলোকিত সংগঠন এবং সামনে যারা আছেন সবাই আলোকিত মানুষ, প্রত্যেকটা মানুষ এখানে আলোকিত মানুষ। এবং এই প্রত্যেকটা মানুষ যাতে এক একটা অ্যাম্বাসেডার হন বাইরের যে মানুষগুলো রয়েছে তাদেরকে এই বিষয়ে সচেতনতার জন্য, তাহলে আমরা আমাদের যে সমস্যাগুলো সমাধান করতে পারবো। আমি মনে করি এখানে যারা বসে আছেন সবাই দায়িত্বশীল, সবাই আপনারা এই দেশের নিয়ম, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন প্রত্যেকটা বিষয়ে। আমরা অনেকে মনে করি যে আমাদের অনেক বেশি কাজ করতে হবে, একজন সমাজকর্মী না হলে আমাকে এই কানেকশন লাগবে, সেটা করতে পারবো না। আমার নিজের ব্যক্তিগত হাইজিন থেকে শুরু করে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি যে রাস্তায় বের হবো আমার গায়ে গন্ধ আছে কিনা, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এটা মেনটেন করেন কিনা জানি না, মশলার গন্ধ লেগে থাকে, আমরা কিন্তু সেই গন্ধ শুনে কিন্তু আমার পাশে একটু দূরে সরে যায়। হয়তো আমরা ফিল করি না যে আমরা যেহেতু খাবার খাই সেজন্য ফিল করি না। ব্যক্তিগত নিরাপত্তা, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা যদি প্রত্যেকটা বিষয়ে যদি এই দেশের নিয়ম কানুন মেনে আমরা চলতে পারি, এবং শুধু আমি না, আমার সাথে যিনি থাকবে তাকে দেখাতে পারি, তাহলে কিন্তু এই জিনিসটা সম্ভব। খুব ক্ষুদ্র বিষয়, কিন্তু অনেকে বিষয়টা খেয়াল করেন না, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন তার মানে হচ্ছে যে আমাকে পর্তুগিজ জানতে হবে তা না। ইন্টিগ্রেশন হচ্ছে যে এমন একটা বিষয়, শক্তিশালী বিষয়, যে আমাকে মিশতে হবে, একজনের সাথে মিশতে হলে আমাকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা অনেক ক্ষুদ্র বিষয়, অনেক হয়তো মনে হতে পারে যে এমন একটা বিষয় কি না, এটা অনেক বড় বিষয়। প্রথমে আপনাকে এই বিষয়টাকে মেনটেন করতে হবে, তারপরে হচ্ছে আপনি বাকি বিষয়টাতে যাবেন। তো সবাই চেষ্টা করবেন, এখানে সবাই আছে, তারপরে এই দেশের নিয়ম কানুন আছে, বললো অনেক কথা, হয়তো আমি প্রতিদিনই বলি, আপনারা প্রতিদিনই শোনেন। তো যাই হোক, চেষ্টা করবেন যে প্রত্যেকটা মানুষ যাতে এই দেশের নিয়ম কানুন আছে, যদি আমরা এই দেশের নিয়ম কানুন মেনে চলি তাহলে যথেষ্ট। এই দেশের কমন বেসিক যে রুলসগুলো আছে সেগুলি যদি আমরা জানতে পারি, তাহলে হয়তো বা আমরা এই দেশে সুন্দরভাবে বসবাস করতে পারবো। এবং আমাদের যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হচ্ছে, এখানে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হচ্ছে, আমাদের মানে ইমার্জেন্সি একটা রেসপন্সিবিলিটি, এটা জরুরি, মানে এখনই পদক্ষেপ নিতে হবে। তো আমাদের কর্ম, আমাদের সবকিছু দিয়ে আমরা সেই বিষয়টাকে রোধ করতে পারবো, বাংলাদেশকে এবং ইসলামকে এই পৃথিবীর মাঝে, বিশ্বের মাঝে তুলে ধরতে পারবো, পর্তুগালের মাঝে তুলে ধরতে পারবো। আমার লিসবন শিল্প গোষ্ঠীকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে যুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট সমাজকর্মী ফরিদ আহমেদ পাটোয়ারি ভাইকে। এ পর্যায়ে আমরা একটি ভাষার মাতৃভাষা দিবস উপলক্ষে একটি কবিতা শুনতে চাই। কবিতা নিয়ে আসবেন আমাদের বিশিষ্ট কবি মইনুর রিয়াজ ভাই। মইনুর রিয়াজ ভাই কবিতা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। কবিতাটা ভবানী প্রসাদ মজুমদারের কবিতা। বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইটস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে বাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে? বিমান ছেড়ে ঠেলায় ছড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা পর বাসা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সাইন্টিফিক। বেঙ্গলি ইজ গ্রামারলেস, ওয়ার্ড প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুবই দুর্বল প্যানপ্যানে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর জ্ঞান জ্ঞানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলে বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মইনুর রিয়াজ ভাইকে।
আমি কিছু দৃষ্টি আকর্ষণীয় দিচ্ছি প্রিয় ভাইয়েরা, যেহেতু এটা আমরা হোটেলে প্রোগ্রাম করছি, আপনারা যারা একটু এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বা করবেন, একটু কেয়ারফুলি করবেন। এখানে অনেক গেস্ট আসে, তারা যেন কেউই বিরক্ত ফিল না করে। আর যারা ওয়াশরুম ইউজ করবেন এখানে, দয়া করে কেউ অজু করবেন না, বিশেষ করে পা তুলে অজু করবেন না। এটা আমাদেরকে দৃষ্টিভঙ্গি দিয়েছিল যেন এখানে কেউ অজু না করি, কেমন? আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আমরা আসলে যে আসনের সংখ্যা বলছিলাম তারা সেটাই দিয়েছে। আমাদের আরেকটু বড় পরিসরে হল নেওয়ার দরকার ছিল। আপনারা যারা দাঁড়িয়ে আছেন পিছনে, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা হয়তো কষ্ট হচ্ছে, তারপরেও আপনারা আমাদের সাথে থাকুন। পরবর্তীতে আমরা চেষ্টা করব এর চেয়ে বড় সড়ো হল রুম নিয়ে প্রোগ্রাম করার জন্য, ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মাতৃমণি জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি সাজিদুল আলম ভাইকে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। লিসবন শিল্প গোষ্ঠী কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ উপলক্ষে আজকের এই সন্ধ্যাকালীন সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিআরসিআইপিটির সম্মানিত সভাপতি, লিসবন শিল্প গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক জনাব আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান বাংলাদেশ এমবেসির সম্মানিত অ্যাম্বাসেডর জনাব সরওয়ার জাহান, সম্মানিত এই পর্তুগিজ দেশবৃন্দ, কমিউনিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় সমবেত হয়েছি। আসলে আমরা যারা পর্তুগালে এসেছি, আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা। আমি মনে করি আমাদের হার্ট ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ, রেসপেক্টেড ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ, এবং আমরা পর্তুগিজকে আয়ত্ত করার মাধ্যমে এই দেশের সমাজ, এই দেশের সংস্কৃতিতে আমরা অবদান রাখবো, পজিটিভলি অবদান রাখবো, এবং আমরা বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করব। 1947 সাল থেকে ভাষা আন্দোলনের সূচনা। ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল মূলত অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে। সেটা ছিল তমদ্দুন মজলিসের মাধ্যমে। আর তমদ্দুন মজলিসটা ছিল ছাত্র এবং গবেষক, বুদ্ধিজীবীদের, সাহিত্যিক, শিল্পী, সাহিত্যিক, কবিদের সমন্বয়ে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তারা পাকিস্তান হওয়ার পরে আমরা বাংলাদেশের মানুষ সংখ্যায় বেশি থাকার পরেও যে বৈষম্য শিকার হয়েছিলাম, সেই বৈষম্য থেকে উত্তরণের জন্য তারা আমাদেরকে চিরতরে বৈষম্যের এবং গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার জন্য আমাদের ভাষার উপর আঘাত আনলো। পশ্চিমা গোষ্ঠী তারা বুক ফুলিয়ে বলল যে পাকিস্তানের এই রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু, যেটা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে নাই। ছাত্র জনতা পুষে উঠল এবং এর বিরুদ্ধে আন্দোলন হলো। এই আন্দোলনের এক পর্যায়ে 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই রক্তদানের মাধ্যমে আমরা 21শে ফেব্রুয়ারির মাধ্যমে আমাদের রাষ্ট্রীয় ভাষাকে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মান লাভ করলাম। সম্মানিত উপস্থিতি, এই যে তমদ্দুন মজলিসের মাধ্যমে একটি বৈষম্য, সেই তমদ্দুন মজলিসও ছিল একটি বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। আমরা দেখলাম পরবর্তীতে এই 52 ভাষা আন্দোলনকে, এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে, অরাজনৈতিক প্ল্যাটফর্মকে মিথ্যাভাবে কিছু রাজনৈতিক দলগুলা এবং বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকা তাকে কুক্ষিগত করলো। আজকে দেখেন 24শে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার, যিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল, পত্রপত্রিকার অধিকারকে হরণ করেছিল, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সকল মিডিয়ার কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল। গুম, হত্যা, জেল, জুলুম, নির্যাতনের মাধ্যমে, দর্শনের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে একটি
এই ধ্বংসস্তূপে এবং একটি এই তলাবিহীন জুড়িতে পরিণত করার জন্য সব ধরনের নীল নকশা যখন প্রণয়ন করেছিল, আপনারা একটু চিন্তা করেন যে আজকে 24 বছরে 2024 সালে যে ছেলেগুলো রাস্তায় এই বৈষম্য বিরোধী অরাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে 24-এর স্বাধীনতা এনে দিল, তারা তো আজ এই 24-এর পূর্বে তারা 10 বছরের শিশু ছিল। এবং এই শিশুদেরকে বিভিন্ন ধরনের ট্যাবলেট গিলানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ধরনের মিথ্যা ইতিহাস তাদেরকে গলত করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মিথ্যা মানুষ গ্রহণ করে নাই, কোন জাতি গ্রহণ করে নাই। তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে 24-এর সুতরাং কোন ধরনের মিথ্যাকে এই পদদলিত করে সত্যের জয় উন্মোচিত হবে। অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে যারা এই ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছেন, কষ্ট করেছেন, জেল করেছেন, জুলুমের শিকার হয়েছেন, সকলের ইতিহাস ভাস্বর হয়ে এই জাতির সামনে উপস্থাপিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় কমিউনিটি ব্যক্তিত্ব সাজিদ আলম ভাইকে। এ পর্যায়ে আমি একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি, দেশের গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি লিসবন শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক সফিউল্লাহ মাহমুদ ভাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ইসলামের সঙ্গে গেছে। যদি আমার গান শুনতেই মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চাই, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতেই মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চাই, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো। গানে গানে সে আহ্বান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, অজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চাই, মাজলুমানের ব্যথা শুনে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়ায়, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়ায়,
মুক্তির পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারাই। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি শুনতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়ো। যদি আমার গান শুনতেই মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। যদি আমার গান শুনতেই মন চায়, কোরআনের সুর তুমি শুনে নিও। যদি আমার গান বুঝতেই মন চায়, মাজলুমানের ব্যথা বুঝে নিও। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সফিউল্লাহ মাহমুদ ভাইকে। এ পর্যায়ে ভাষা দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা নিয়ে আসবেন লিসবন শিল্পী গোষ্ঠীর অন্যতম পৃষ্ঠপোষক, মার্টিন আলী জামি মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোশাররফ হোসাইন ভাই। লিসবন শিল্পী গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রোগ্রামের সম্মানিত পরিচালক, বাংলাদেশিদের সবচেয়ে প্রিয় সংগঠন সিআরসিআইপিটির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি আনম শহীদুল্লাহ, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ এম্বাসির থার্ড সেক্রেটারি SM গোলাম সরওয়ার এবং অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই জানি আমরা কেন একত্রিত হয়েছি। আমি শুরুতে সেই সমস্ত ভাইদের জন্য আমি দোয়া করি আল্লাহর কাছে যারা 1952 সালের ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছিলেন। সালাম রফিক বরকত জব্বার রুল আমিন নাম না জানা যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন এবং ভাষা সৈনিক অথবা গোলাম আজম সহ যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ যেন তাদের এই ত্যাগকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, ভাষা আন্দোলনের যে সূত্রপাত হয়েছিল আপনারা জানেন এবং এ নিয়ে আলোচনা শুনেছেন। মূলত ভাষা আন্দোলন হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। 1948 সালে 47 থেকে যেটার সূত্রপাত, 48 সালে আপনারা জানেন যে এই ভাষার জন্য আমাদের একজন বক্তা বলে গিয়েছেন 1948 সালের 27 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে একটি সমাবেশ হয়েছিল। তখন সবার ভিতরে মতনৈক্য ছিল কে তৎকালীন প্রধানমন্ত্রীর নিকটে স্মারকলিপি পেশ করবেন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে মতামতের ভিত্তিতে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় 1947, 48 এবং 49 2 বছরে যিনি নির্বাচিত জিয়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম আজম, উনি সেদিন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলার জন্য উনি স্মারকলিপি পেশ করেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সে বিপি এবং জিএস এর নাম আপনারা প্রত্যক্ষ করতে যান, দেখবেন যে ওই অধ্যাপক গোলাম আজমের যে জায়গাটা ওখানে নামটা নাই, ওটা খালি পড়ে আছে। এটা কি আপনারা চিন্তা করতে পারেন? এটাই হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বৈষম্য। আজকে যারা 21শে ফেব্রুয়ারি পালন করলো বাংলাদেশে, কতজন ওনাকে স্মরণ করেছে? কতজন ওনাকে স্মরণ করার জন্য আমি বলি না, কিন্তু ওনার যে ত্যাগ ছিল, ওনার যে প্রাপ্য ছিল সেটা তো স্বীকার আমরা করতে পারি। আমরা যদি কোনো কিছুকে স্বীকার না করতে পারি, আমরা যদি সত্যকে সত্য হিসাবে উপস্থাপন না করতে পারি, আমরা যদি সাদাকে সাদা না বলতে পারি,
তাহলে আমাদের মধ্যে যে বৈষম্যের সূত্রপাত হয়েছিল, যে বৈষম্যের জন্য আমরা 1952 সালে আমরা সেদিন শাহাদাত বরণ করেছিল আমাদের ভাইয়েরা, সেই বৈষম্য থেকে আজকে পর্যন্ত 52 ভাষা আন্দোলন যেমন বৈষম্যের জন্য হয়েছিল, 69 গণ অভ্যুত্থান কিন্তু সেই বৈষম্যের জন্যই সংগঠিত হয়েছিল। এবং 52 ভাষা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান এবং 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ। বলেন তো 71 সালের স্বাধীনতা যুদ্ধটা কেন হয়েছিল? এটা বৈষম্যের বিরুদ্ধে। ঠিক। তৎকালীন বাংলাদেশে যে নির্বাচন হয়েছিল 71-এর আগে, তৎকালীন শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। এটা তার কি বলে, এটা তার প্রাপ্য ছিল। আমি এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। যখন নির্বাচন হয়েছিল, নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়ার কারণে অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে তার প্রাপ্য ছিল সেটা। কিন্তু তখন তৎকালীন পাকিস্তান সেটা মেনে নেয় নাই। তারা বলেছিল যে না, যেহেতু সে বাংলাদেশের আসনগুলো পেয়েছে, আর যেহেতু বাংলাদেশের আসন পেয়েছে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকো। আর পাকিস্তানের আসন যেহেতু তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহ পেয়েছিলেন, উনি বলেছিলেন ঠিক আছে আমি পাকিস্তানের কি থাকি, ভুট্টো বলেছিলেন আমি পাকিস্তান ওই অঞ্চলের প্রধানমন্ত্রী থাকি। বলেন তো পৃথিবীতে এমন কোন নজির আছে কিনা দুইজন প্রধানমন্ত্রী কোন দেশে? তখন সংগঠিত হলো যে না, যেহেতু আমরা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, যেহেতু দেওয়া হয়নি, তখন সেটা মেনে নেওয়া হয়নি। মূলত 71 সালের সূত্রপাত যুদ্ধের কিন্তু ওইখান থেকেই। এই বৈষম্যের সূত্রপাত থেকে যখন আমরা 71 সালের মহান স্বাধীনতা যুদ্ধ পেলাম, কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরে আবার বৈষম্যের শিকার কেন বাংলাদেশের মানুষ হলো? 72 থেকে 75 3 বছর তৎকালীন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের ক্ষমতার রাষ্ট্রনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান। কিন্তু এমন কি জিনিস ঘটে গেল, যার আকাশচুম্বী রাজনীতির জনপ্রিয়তা থাকার পরও মাত্র 3 বছরের ব্যবধানে উনি বাকশাল কায়েম করলেন বাংলাদেশে। আবারও সেই বৈষম্যের শিকার আমরা হলাম। বাকশাল কায়েমের মাধ্যমে উনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ মানুষের যে বাক স্বাধীনতা ছিল সেটাকে স্তব্ধ করে দিলেন। ওই বৈষম্যের শিকার হওয়ার পরে আবার সেই বৈষম্য থেকে মুক্তি নেওয়ার জন্য একদল জাগ্রত হয়েছিল। সে জাগ্রত হওয়ার পরেই কিন্তু বাংলাদেশে আবারও একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য তারা কাজ করেছিল। তো দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার এত বছর পরও আজকে আমাদেরকে কেন স্বাধীনতার 53-54 বছর পার হওয়ার পরও কেন আমাদের অতীত নিয়ে এখনো আমাদের গবেষণা করতে হয়? আমাদের তো আজকে কথা ছিল কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশকে সামনে নিয়ে যাওয়া। গত 20-25 বছর আগে যখন আপনার মালয়েশিয়ার যে রেমিটেন্স, তাদের যে মান ছিল, টাকার মান, তাদের মান সেম ছিল। অথচ আজকে 25-30 বছর পরে এসে বাংলাদেশের টাকার মান কোথায় আর ওদের টাকার মান কোথায়? টাকার মানটা বড় বিষয় নয়, আমি যেটা বুঝাতে চাচ্ছি তাদের অবস্থানটা কোথায়, দেশে অর্থনৈতিক সাইডটা কোথায় গিয়েছে। কিন্তু আমরা এখনো রয়ে গিয়েছি ওই আগের জায়গায়। আমরা এখনো একে অন্যকে টেক দিয়ে আমাদের প্রকৃত দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের সফলতা, দেশের ব্যর্থতাকে পেছনে ফেলে সফলভাবে আমরা কিভাবে সামনে যাব সেটা আমরা দিতে দিই না। আমাদের একটা উদাহরণ দিই, যেটা আমি সংক্ষিপ্তভাবে শেষ করব। আমাদের বাংলাদেশিদের অবস্থা অনেকখানি এরকম। একজন বলেছেন যে একজন লোককে জান্নাতে যাওয়ার পরে যে তাকে জাহান্নামে পালাইয়ে দিছে দুইটা, একটা বাংলাদেশি আর আরেকটা হচ্ছে অন্য দেশি। তো জাহান্নামে পালাই দেওয়ার পরে ওই লোকটা প্রতিদিনই কি করে, এখান থেকে পালানোর জন্য চেষ্টা করে। আর পেছনে যে বাংলাদেশিরা আছে তাদের পেছন থেকে কি করে, তাকে উঠতে দেয় না, টাইনা ধরে রাখে। আর পাশে যেটা আছে ওখান থেকে কি করে, যে উঠার চেষ্টা করে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়, সে উঠে চলে যায়, আরেকজন যাওয়ার চেষ্টা করে। এটার সত্যতা নাই, কিন্তু এটা একটা রূপক। আমাদের অবস্থান হচ্ছে, আমাদের দেশের অবস্থান হচ্ছে, যে ভালো কিছু করতে চায়, ভালো কাজ করতে চায়, আমরা পেছন থেকে তাকে এমন ভাবে ধরি যেন সে সামনে না যাইতে পারে। আর যে খারাপ কাজ করে তাকে আমরা এমন ভাবে উৎসাহিত করি, তাকে সামনে আগিয়ে দেওয়ার জন্য কাজ করি। কিন্তু আমরা যে 24-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জন্য অনুষ্ঠিত হয়েছে, যে জন্য সংগঠিত হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু সেই বৈষম্যটা কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি কারুর মাধ্যমে সেই সক্রিয়তা আবার কি হচ্ছে, সে অপসংস্কৃতি এবং অপভাবে যে আমাদের বৈষম্য, যে আমাদের আন্দোলন হয়েছিল সেটাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। আমরা আজকে এখান থেকে বলতে চাই, আপনি কোন দল করেন, আমাদের একটা মেসেজ আমরা সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি। আপনি বিভিন্ন দল করতে পারেন, সেটা নিয়ে আমাদের আপত্তি নেই।
আপনি একটা দেশের গণতান্ত্রিক একটা ডেমোক্রেসির একটা বিউটি হচ্ছে কি অনেকগুলো দল থাকবে, সেখানে অনেকগুলো মত থাকবে, অনেকগুলো মত পার্থক্য থাকবে, এটা হচ্ছে একটা ডেমোক্রেসির বিউটি। কিন্তু এটাকে যারা সহ্য করতে পারেন না, আমি মনে করি তাদের রাজনীতি করার দরকার নেই। আর যদি এটাকে সহ্য করতে পারেন, আসুন দেশের জন্য আমরা কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে। আপনার ভালো দিকগুলো আপনি উপস্থাপন করেন, আপনার ভালো কিছু থাকলে আপনি মানুষের কাছে যান, মানুষ যদি আপনাকে গ্রহণ করে আপনি মানুষের খেদমত করার সুযোগ পাবেন। কিন্তু আমি আমার ভালো দিকগুলো নিয়ে যাব, কিন্তু আপনি আমাকে বাধাগ্রস্ত করবেন, সেটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। পরিশেষে আমি বলবো, আমরা পর্তুগালে থাকি। কোথায় থাকি? পর্তুগালে। আমরা কিন্তু বাংলাদেশে থাকি না। পর্তুগাল আমাদের মাদারল্যান্ড, আর বাংলাদেশ আমাদের মাদারল্যান্ড, পর্তুগাল আমাদের হোমল্যান্ড। এটা কিন্তু মনে রাখতে হবে। এটা দুইটা শব্দ, একটা মাতৃভূমি আর একটা আমরা এখানে বাস করি। এই বাস যেহেতু এখানে আমরা করি, আমরা কিন্তু পর্তুগিজ সিটিজেন নিছি না? আমাদের উচিত হচ্ছে বাংলাদেশের এমন কোন অপরাজনীতি, নোংরা রাজনীতি কেন আমরা এখানে চর্চা না করি। আপনার রাজনৈতিক ক্যারিয়ার বাংলাদেশটা বাংলাদেশে, এখানে না। বাংলাদেশের নোংরা রাজনীতির চর্চার কারণে ইতিমধ্যে এদেশের মিডিয়ার কাছে, এদেশের সরকারের কাছে, মানুষের কাছে ইতিমধ্যে আমাদের ভাবমূর্তি অনেকটা বিনষ্ট হয়েছে। আমরা আর বিনষ্ট করতে চাই না। আমরা পর্তুগালের নিয়মকে মানি। আমাদের লিসবন শিল্পগোষ্ঠী যখনই প্রোগ্রাম আমরা সবসময় বলি, সিআরসিএফটির পক্ষ থেকে আমাদের কর্মী সমর্থক সবার প্রতি আমরা সবসময় বলি, পর্তুগালের আইনকে আমরা শ্রদ্ধা করবো এবং পর্তুগালের আইনকে আমরা মেনে চলবো, এবং পর্তুগালের আর্থসামাজিক উন্নয়নে আমাদের ভূমিকা সবসময় অব্যাহত থাকবে, এবং আর্থসামাজিক উন্নয়নে আমাদের যদি পার্টিসিপেট থাকার কোনো সুযোগ থাকে, সেটাতে আমরা অংশগ্রহণ করতে প্রস্তুত। আপনাদের সবাইকে এদেশের নিয়ম মেনে, এদেশের কালচার মেনে এখানে সকল কাজে অংশগ্রহণ করবেন। এবং আবারও আমি আমাদের বাংলাদেশ এম্বাসির সম্মানিত তার সেক্রেটারিকে ধন্যবাদ আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য। সবাইকে আমাদের বিজয় দিবসের, আমাদের আজকের এই যে 21শে ফেব্রুয়ারি যে মাতৃভাষা দিবসের যে মূল বৈষম্য থেকে বের হয়ে একটি সুন্দর সমাজের জন্য যে আন্দোলন আমরা করেছিলাম, সেটা যেন আমাদের জীবনে লালন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন ভাইকে অত্যন্ত চমৎকার এবং দিক নির্দেশনামূলক কিছু কথা আমাদের সম্মুখে বলার জন্য। Now I would like to request Mr. Wal Ramirez, member of PCP, to share few words with us about International Mother Language Day. Thank you very much. Honorable co-guests, representatives of the embassy, representatives of the Shilpi Gosti Lisbon, dear friends, thank you very much for inviting me to be here. I'm sorry I can't speak Bangla, so I will speak in Portuguese. I'll just say a few words. I don't want to take you much time. Again, thank you very much for inviting me to Lisbon Shilpi Gosti and to my friend Hajib. I'm very happy and honored to be here with you. Many congratulations, first of all, to the Bangladesh community in Portugal and to all the people of Bangladesh for their Mother Language Day. I understand and I know that this is a day that represents the struggle of the people of Bangladesh for the right to speak their language and to live their culture in peace and harmony with other peoples, and that's really important. I would also like to express my respect and memory for those who struggled and suffered for the right of speaking their language and to defend their culture. We are aware, and I'm also aware, and I want to speak a little bit about this, just a few words, that lately in Portugal, the peaceful and working community of Bangladesh has been used by some forces, political forces and the media, as a false justification for all problems that we have in Portugal, which is very unfair. Myself, I live close to Rua do Bem Formoso, so if you allow me, I'm also a member of the community of Bangladesh. You are welcome. Many of my neighbors and friends are part of the community, and we live, of course,
when two persons live side by side, they have differences, but we live very peacefully and in a very friendly manner. And this proves that our peoples can live in peace and friendship. So we reject all the attempts to use any community as a justification for any racism or other things that shouldn't be allowed in our community. We defend, and I defend, that the workers and the people rights should be respected. And that's the only way that we have to solve the small and the big problems of our societies and of our communities. And I believe, and I know for experience, for myself experience, that the community of Bangladesh is a open community that wants to work to solve problems, and you can count also with us to deepen this way of working in order to solve the problems that might arise. And I think that what Shilpi Gosti does is very important, because the culture and the interchange of cultures is a way of people knowing best each other personally and their cultures, and to deepen the solidarity between our communities, and between our peoples, between our countries, to share our gastronomy, our music, our literature, everything. So I think that's the best way for our communities to know each other and to live, as you say, to improve the welfare and the happiness among all the communities. Also, I would also like to say a word about one aspect that unites us, I believe. We and myself, we are also very good friends of the Palestinian people, and we know that the Bangladesh has also an history of defending the Palestinian people, and in this last genocide that we saw also the Bangladesh community uniting with the Portuguese and with the other communities to speak against this genocide, and this is also something that I can assure you that our party will always be with the people of Palestine and with the people of our world, fighting for their rights to live free and independent and in peace with other communities and with other countries. So my best wishes to all the community of Bangladesh and to Shilpi Gosti, and thank you very much, and I hope next year I can speak in Thank you so much for your kind words about us and about Lisbon Shilpi Gosti and International Mother Language Day, and to build up community with us and communication with us. And next time we invite you another programs, hopefully inshallah. এখন আমরা একটি পারফরম্যান্স দেখব, গান শুনবো লিসবন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে। আমি অনুরোধ করছি লিসবন শিল্পী গোষ্ঠীর সহকারী পরিচালক সৈফুল্লাহ মাহমুদ ভাইয়ের নেতৃত্বে সবাইকে সামনে আসার জন্য। Hey, 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 la la la, la la la, hey, hey, hey.
বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। হে 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 লা 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 হে হো। তিতুমির শরীয়তুল্লাহ রক্তে বেজানো এই দেশ। লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। তিতুমির শরীয়তুল্লাহ রক্তে ভেজানো এই দেশ। লাখো কোটি মুমিনের দীপ্ত চেতনায় মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। হে 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 লা 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 হো হো হো। শাহ মাকদুম শাহ জালালের দিন কায়েমের এই দেশ। কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। শাহ মাকদুম শাহ জালালের দিন কায়েমের এই দেশ। কবি ফররুখের কবিতা গানে মিশে আছে আমার এই দেশ। এই দেশটাকে তাই হতে দেব না বর্গীর হাতে কোনো পণ্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। আমি জীবন দিতে পারি তাই তো এই দেশের মাটির জন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। বাংলাদেশের মাটিতে জন্ম নিয়ে ধন্য হলাম চিরধন্য। হে 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 লা 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 হো হো হো। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ লিসবন শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দকে চমৎকার দেশের গান পরিবেশন করার জন্য। সম্মানিত অতিথি, আমাদের ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়তো চলে গেছে, মানে জামাতের সময়। তো আমরা এখান থেকে প্রোগ্রাম শেষ করে সোজা মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে
আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি, বাংলাদেশ দূতাবাস লিসবনের চ্যান্সেলি বিভাগের প্রধান এবং তৃতীয় সেক্রেটারি জনাব SM গোলাম সরোয়ার স্যার। ওনার মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার ভোকাল মোটামুটি আছে, আমি মনে করি যে আমার গলা পিছন পর্যন্ত যাবে। যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি মাইক্রোফোন ছাড়াই বলবো আর কি। অবশ্য প্রথমেই ফরিদ ভাই যে সুন্দর পর্তুগিজ ভাষায় কথা বলেছে, তারপর থেকে আমার খুব লোভ লাগতেছে আমি কেন এই ভাষাটা শিখতে পারতেছি না এখনো। কারণ আমাদের ইসলামে আছে যে শিক্ষার জন্য বিদ্যার জন্য শুধু চীন পর্যন্ত যাওয়ার কথা, তো আমি তো পর্তুগিজ পর্যন্ত এসে পড়েছি। তো মানে এটা হলে আমাদের যে বিদেশি অতিথি আছে তাদের সামনে হয়তো একটু হলেও আমি তাদের ভাষায় বললে তারা হয়তো খুশি হতো। যেমন আমাদের দেশে যদি কেউ যায়, বিদেশি কেউ, তারা যদি আমাদের বাংলা ভাষায় কিছু বলে তাহলে আমরা কিন্তু খুব খুশি হই। স্বাভাবিকভাবে সেভাবেই আমরা মনে করি আর কি। সো যেহেতু সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি হয়তো আমাদের নিজেদের মাতৃভাষা এবং তার সঙ্গে যেহেতু বিদেশি কয়েকজন আছেন, ইংরেজি মিলিয়ে আপনাদের সামনে একটু আমার কথা তুলব। যদিও ভাই তারা যে সুন্দরভাবে বক্তব্য উপস্থাপন করে গিয়েছেন তার কাছে আমি কিছুই না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লিসবন শিল্প গোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে দূতাবাসের পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি। উপস্থিত আমার বাংলাদেশি ভাই ও বোনেরা, distinguished foreign guests, to everyone, good evening and assalamu alaikum. 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মানুষের ব্যক্তি জীবনে যেরকম কোনো একটা ঘটনা বা কোনো একটা বিষয় হঠাৎ করেই তাকে এক অবস্থান থেকে অন্য অবস্থানে নিয়ে যায়, ঠিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থাও তেমনি কোনো কোনো ঘটনা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ঠিক ভবিষ্যতের দিকে সমাজকে নিয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই হয়েছে। 52 ভাষা আন্দোলন থেকেই কিন্তু বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যহীনতাকে প্রতিষ্ঠিত করা শুরু হয়েছে। 52 থেকে 71, 71 থেকে 24, প্রতিটা ক্ষেত্রে কিন্তু বৈষম্যকে নির্মূল করার চেষ্টা আমাদের সবসময় থাকে। আর যেখানে চেষ্টা থাকে সেখানে বারবার হোঁচট খাওয়াটা এটাই স্বাভাবিক, কিন্তু একটা সময় সফলকাম হবে। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পাওয়ার ফলে এটার ফল হয়েছিল অনেক সুদূর প্রসারী। 21-এর চেতনা বাংলাদেশের জনগণের মধ্যে জাতীয় চেতনার উন্মেষ ঘটায়। সেই চেতনায় পরবর্তীকালে স্বাধিকার আন্দোলন, বাংলাদেশের সৃষ্টি এবং সর্বশেষ জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান, 21-এর চেতনা উজ্জীবিত হয়ে আমাদের একটি বৈষম্যহীন শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটাই হবে আমাদের সবারই লক্ষ্য। I would like to say something in English for my distinguished foreign guests. International Mother Language Day observed on February 21st holds profound significance for Bangladeshi and the global community. It makes a historical struggle, the ultimate sacrifice made by the brave souls of Bangladesh in 1952, who laid down their lives for the right to speak their mother tongue Bangla.
Their bravery led to the recognition of February 21st as a day to promote linguistic and cultural diversity worldwide, officially which was declared by UNESCO in 1999. We stand here today not just as individual or representatives of our nations, but as part of a global community that values linguistic diversity and seeks to ensure that every language, no matter how small or widely spoken, has the right to thrive. On this special day, let us renew our commitment to protecting our all languages in the world, promoting multilingualism, and fostering an inclusive environment where all culture can flourish. Let us celebrate the beauty of our mother tongue and embrace the unique perspectives they bring to our shared world. মাতৃভাষার মর্যাদা রক্ষায় যে রক্তদান সেটা আসলে বৃথা যায়নি। বিশ্বের সকল ভাষার স্বীকৃতি হিসাবে এবং মর্যাদার প্রতীক হিসাবে 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পরিগণিত হয়েছে। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে বাংলা ভাষা তথা বাংলাদেশের পরিচিতি বিশ্বব্যাপী। বিশ্বের দরবারে এই মর্যাদা এবং ভাবমূর্তি রক্ষা ও বৃদ্ধির দায়িত্বও তাই আমাদের বাংলাদেশেরই প্রথম। আমরা দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও সেদিকেই লক্ষ্য রেখে ভবিষ্যতের দিকে এগিয়ে যাব। পরিশেষে দূতাবাসের পক্ষ থেকে লিসবন শিল্পগোষ্ঠীকে চমৎকার একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে এইটুকুই বলবো, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। অসংখ্য ধন্যবাদ যিনি আজকের এই প্রোগ্রামে এসে আমাদের এই প্রোগ্রামটাকে আলোকিত করেছেন এবং পরবর্তীতে আমাদের আরো বড়সড় প্রোগ্রাম হবে, বড় পরিসরে প্রোগ্রাম হবে। সেখানে আমাদের মাননীয় রাষ্ট্রদূতকেও আমরা অ্যাপ্লাই করব এবং ওনাকেও আমাদের সাথে নিয়ে আসবো ইনশাআল্লাহ। একটা জনগোষ্ঠীর জন্য আমরা এতদিন আমাদের এই বিশেষ মেহমানদেরকে এত বড় পরিসরে লিসবন শিল্পী গোষ্ঠী সহ আর অসংখ্য সংগঠন যাদের বাধার কারণে আমরা তাদেরকে নিয়ে আসতে পারিনি। এখন থেকে আমার বিশ্বাস ইনশাআল্লাহ আমরা সব সময় তাদেরকে নক দিলে আমাদের পাশে পাবে। Former UNESCO Director Irina Bokova quoted, "International Mother Language Day is a moment for all of us to raise the flag for the importance of mother tongue, to all educational efforts to enhance the quality of learning and to reach and unreach." সম্মানিত উপস্থিতি, লিসবন শিল্পী গোষ্ঠী, আপনারা জানেন যে লিসবন শিল্পী গোষ্ঠীর 1 যুগ পূর্তি হয়েছে। সেই উপলক্ষে আমরা একটি স্মারক অলরেডি পাবলিশ করেছি। এই স্মারকটি আমরা কিছু বই প্রিন্ট করে অলরেডি নিয়ে এসেছি। খুব শীঘ্রই আমাদের যে 12 বছরের যে কাজ এই পর্তুগালে আমরা করেছি, বিভিন্ন সামাজিক কাজ, অন্যান্য যে কাজগুলো আমরা করেছি, এটার মধ্যে আমরা কোড করেছি। আপনাদের সকলের হাতে শীঘ্রই আমরা এটা পৌঁছে দেব। আজকে আমরা এই স্মারকটি উন্মোচন করব। আমাদের সম্মানিত সভাপতির বক্তব্যের পরে ওনার ডিক্লারের মাধ্যমে আমাদের এই স্মারকটি উন্মোচন হবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে সর্বশেষ আমাদের সম্মুখে কিছু দিক নির্দেশনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি লিসবন শিল্পী গোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক CRCIPTর সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা সবাই ভালো আছেন? বাংলা দিয়ে শুরু করলাম। Prejados irmãos, este programa foi organizado pelos líderes da comunidade de Bangladesh em comemoração do Dia Internacional da Língua Materna. Quero aproveitar este momento para agradecer a todos os visitantes e amigos que estão presentes conosco hoje. Muito obrigado. O programa de hoje e Memória dos sacrificaram as suas vidas para a língua bengali. A pensar, de Bengali ser nossa língua materna, o dia comemorado internacionalmente. Nós de Bangladesh celebramos esta dia em Portugal com todo anos, dia 21 de fevereiro, cada ano. E memória dos soldados professor Ghulam Azam Rahimahullah, mais outros como Salam, Rafiq, Jabbar, Barakat. Bengali é a única língua do mundo que também encarar em lavar várias e sacrifício de muitas vidas, enquanto protesta também em 1952. A língua bengali tem uma relação profunda com a língua portuguesa. Tem muitas palavras como Bangla. Por exemplo, chave, cha, janela, mesa. Gostaríamos de fazer um pequeno apelo para os nossos amigos portugueses e os 60.000 Bangladesh que vivem em Portugal. Junto com a escrita de língua portuguesa, aconselharíamos que também fosse escrita língua bangla com todos transporte público, como autocarro, estação de metro, esta zona. Muito obrigado, সম্মানিত ভাই এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 2 মিনিট ওনাদের জন্য বলেছি, এটা আমাদের একটা দাবি ছিল, সে দাবিটা আমরা আমাদের পক্ষ থেকে করলাম। সেটা হচ্ছে 60,000 বাংলাদেশি এই পর্তুগালে বসবাস করে। অনেক বাংলাদেশিরা পর্তুগালের ভাষা পড়তে এবং লিখতে না জানার কারণে বিভিন্ন জায়গায় বিভ্রান্তির শিকার হয়। সেজন্য আমরা একটা ভাইদের মাধ্যমে একটা প্রস্তাবনা দিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টে যাতে আমাদের পর্তুগিজের পাশাপাশি বাংলা স্টেশনগুলোর নাম লিখে দেওয়া হয়। আপনারা জানেন ইতোমধ্যে আমরা গত 2021 সালে আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে স্কুলে আমাদের বর্ণমালা বিতরণ করেছিলাম। আপনাদের মনে আছে কিনা জানি না। সেই বর্ণমালা বিতরণ করার পর থেকে বেশিরভাগ স্কুলে আমাদের বাচ্চাদের এবং অভিভাবকদের জন্য পর্তুগিজ ফর্মের পাশাপাশি ওদের কইলাগুলা আমাদের বাংলা এবং অন্যান্য ভাষায় অনুবাদ করা হচ্ছে। এই অনুবাদের প্রথম উপস্থাপক, এই দাবির প্রথম ছিল লিসবন শিল্পী গোষ্ঠী। 2021 সালে প্রথম প্রস্তাবনা আসে। আমরা যেই সকল জায়গায় এই অনুবাদগুলো হয়ে থাকে সেই সকল জায়গায় কিছু ভুল অনুবাদ হয়। আমাদের লিসবন শিল্পী গোষ্ঠী এবং সিআরসিআইপিটির পক্ষ থেকে আমরা বলেছি কোন রকমের পেমেন্ট ছাড়া সঠিক অনুবাদ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে লোক দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময়ে আজকের এই প্রোগ্রামে একসাথে থাকার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলাদেশ থেকে প্রায় 9,000 কিলোমিটার দূরে বসে আমরা আজকে বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসকে সামনে রেখে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছি এবং এখানে আমরা সকলে একসাথে হয়ে বিভিন্ন আলোচনা শুনেছি। আমার আলোচনাটা হচ্ছে সর্বশেষ আলোচনা। দুর্ভাগ্যজনক এজন্য বললাম, বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। 1204 সাল থেকে শুরু করে বাংলাদেশের 2024 সাল পর্যন্ত এই ইতিহাসটা হচ্ছে শুধুমাত্র বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশিদের লড়ে যাওয়ার ইতিহাস। বাংলাদেশ 56,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশে সর্বপ্রথম আমরা বৈষম্যের শিকার হয়েছে হিন্দুদের দ্বারায়।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি 1204 সালে বাংলার এই অঞ্চলে আগমনের মাধ্যমে সর্বপ্রথম বৈষম্যের বিরুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। 1757 সাল পর্যন্ত দীর্ঘ এই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের বা এই ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি, তাহলে দেখা যায় হিন্দু দ্বারাই ষড়যন্ত্রে আক্রান্ত হয়ে নবাব সিরাজউদ্দৌলার চরম এবং ষড়যন্ত্রমূলক অপসারণের কারণে মুসলিম জাতি এবং ভারতীয় উপমহাদেশ যা হারালো, এটা আর কখনো অর্জন করা সম্ভব নয়। যদি আমরা ইতিহাস থেকে একটু চোখ বুলিয়ে দেখি, তাহলে দেখা যায় এই দীর্ঘ 600 বছরে বাংলাদেশের এই অঞ্চলে মানুষদের জন্য সবচেয়ে স্বর্ণালী যুগ ছিল। আমরা ইতিহাস খুলে যদি এখনো দেখি, বিকৃত ইতিহাস আমাদের সামনে রয়েছে, সেই ইতিহাস খুলে দেখলেও আমরা এখনো পর্যন্ত পাই এই সময়টা হচ্ছে আমাদের জন্য স্বর্ণালী যুগ। সঠিক ইতিহাস যদি আমাদের সামনে আসে, তাহলে দেখা যাবে যে আজকের ভারত, আজকের বাংলাদেশ, আজকের পাকিস্তান, আজকের শ্রীলঙ্কা, এই অঞ্চলে যেই সকল দর্শনীয় স্থানগুলো দেখিয়ে ফরেন ইনকাম করে থাকে, রেমিটেন্স আসে এবং ফরেনাররা গিয়ে যেগুলো ভিজিট করে, এগুলো মুসলমানদের দ্বারাই তৈরি হওয়া। আমরা বিকৃত ইতিহাস পড়ে বড় হওয়া মানুষ, সঠিক ইতিহাস কোথায় পাবো? এরপরেও যতটুকু ইতিহাস আমরা পড়েছি, সেই ইতিহাস থেকে আমরা যেটা দেখি, আমরা প্রথম লড়েছি হিন্দুদের সাথে, বিজয় অর্জন হয়েছে। মুসলমানরা খুব বীর দর্পে 600 বছর আমরা বীর দর্পে ছিলাম। হিন্দুদের ষড়যন্ত্রের কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জায়গা দেওয়ার মাধ্যমে ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে প্রায় 200 বছর। 1757 সালে আমরা যখন আবার 1757 সাল থেকে যখন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই অঞ্চলের মুসলমানরা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, ইতিহাস খুলে দেখুন, এখনো পর্যন্ত ওই আন্দোলনের ইতিহাস যদি আমরা খুলে দেখি, তাহলে দেখা যাবে যে সেখানে বীর দর্পে লড়াই করছে মুসলমানরা। কিন্তু এটা স্বীকৃতি দেওয়া হয় না, এটা স্বীকৃতি কোথাও পাওয়া যায় না, কারণ আমরা মুসলমান, স্বাধীনতার জন্য লড়েছি আমরা, আমাদের দ্বারাই কোনো অপকর্ম হয়নি, আমাদের মুসলমানদের দ্বারা কখনো কোনো অপকর্ম হতে পারে না, কারণ আমরা এমন একটা ধর্ম লালন করি, এই ধর্ম কোনো অপকর্মকে কখনো সাপোর্ট করে না। শুধুমাত্র আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের লক্ষ লক্ষ শহীদদের স্মরণ করা হয় না। শুধুমাত্র আমরা মুসলমান হওয়ার কারণে আমাদের ইতিহাসটাকে চেপে রাখা হয়েছে। 47 সালে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে পশ্চিম পাকিস্তান সহ পাকিস্তান হলো, আর ভারত হিন্দুস্তান হলো, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করা হয়েছে। বলা হয়েছে মুসলমানদের জন্য পাকিস্তান, হিন্দুদের জন্য হিন্দুস্তান। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটা যে আমাদেরকে স্বাধীনতার পর থেকে, আমাদেরকে ভাগ করে দেওয়ার পর থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানিদের নানাবিধ অত্যাচার, হিন্দুস্তানিদের নানাবিধ ষড়যন্ত্র, দুইটার কারণে আমরা মুসলমানরা বিভক্ত হতে বাধ্য হলাম। এই বিভক্তিটা, আমি বলছি না একসাথে থাকার কথা ছিল, এই বিভক্তিটা হয়েছে এক পক্ষের শোষণ, আরেক পক্ষের ষড়যন্ত্র, দুইটার সংমিশ্রণে, যার পরে 1971 সালে ভাগ হওয়ার পরে আমরা দেখেছি আমাদের দেশ থেকে লুট করে যা জিনিসপত্র নিয়ে যাওয়া শুরু হয়েছিল। যদি শেখ মুজিবুর রহমান বাংলাদেশে গিয়ে ইন্ডিয়ান সোলজারদেরকে না পাঠাইতো, বাংলাদেশ এতদিন টিকে থাকার কথা ছিল না। আমরা আজকে ভাষা দিবসের প্রোগ্রামে এখানে একসাথে হয়েছি। প্রিয় ভাইরা, ভাষা দিবস আমরা আমাদের অন্তরে লালন করি কেন? কারণ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে চাই, আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে চেয়েছিলাম। আমরা সকল জায়গায় আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলি, আমাদের এটাকে চেপে ধরার চেষ্টা করা হয়েছিল। আমরা সে সময় এটা মানি নাই কেন? আমরা মানি নাই শুধুমাত্র এজন্য, বাংলাদেশ এবং পাকিস্তান অনেক দূরে হলেও ভৌগোলিক দিক থেকে পাকিস্তান অনেক বড়, জনসংখ্যার দিক থেকে পাকিস্তান ছোট। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশ অনেক বড়, অনেক ছোট, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ অনেক বড়। যার কারণে 70-এর নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে বাংলাদেশের তৎকালীন নেতা শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার, কিন্তু সেটা হয়ে ওঠে নাই বিদায় নিজেদের অজান্তেই বাংলাদেশের 9 মাসের একটা দীর্ঘ যুদ্ধ আমরা করে একটা স্বাধীন দেশ আমরা অর্জন করেছি। শুধুমাত্র আশা ছিল আমাদের, আমরা এখানে সাম্য, ন্যায় বিচার পাব, কিন্তু আমরা পাইনি।
যে 52 ভাষা আন্দোলনকে পুঁজি করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন হওয়ার পরে 90 সাল পর্যন্ত, 90 সালের পরে 2024 সাল পর্যন্ত আমরা সব সময় বৈষম্য শিকার হয়েছি। এই বৈষম্য থেকে আমরা কবে ফিরে আসবো? বৈষম্য থেকে মুক্তি আমরা কবে পাবো? আমরা আশা করি আমাদের তরুণ এবং যুবকরা এবারে যে আন্দোলন করেছে, এই আন্দোলনের পরে নতুন বাংলাদেশের স্বাধীনতা যে পুনরুদ্ধার হয়েছে, আমরা বিশ্বাস করি আমাদের এই বাংলাদেশ এগিয়ে যাবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া নয়, আমরা নতুন একটা দেশ উপহার দিব, যে দেশটাকে দেখে অন্য দেশের লোকজন বলবে আমরাও বাংলাদেশের মতো হতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা যারা এখানে আজকে উপস্থিত, আমরা বসবাস করি পর্তুগালে। আপনি আপনার দেশে যদি কোনো ফরেনারকে অন্যায় কাজ করতে দেখলে আপনার কাছে খারাপ লাগে, মনে রাখতে হবে এই দেশের লোকজনের কাছে আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হলেও তাদেরও খারাপ লাগার কথা। আর এই খারাপ লাগার কারণে তারা যদি কোনো কথা বলে, এই কথা যদি আপনার কাছে বেশি খারাপ লাগে, আপনি আগে রিয়ালাইজ করবেন যে আপনি যে এই কথাটার কারণে খুব বেশি মনে কষ্ট পেয়েছেন, আসলে কি এই দোষটা আপনার মধ্যে আছে কিনা। যদি আপনার মধ্যে এই দোষটা থেকে থাকে, তাহলে সর্বপ্রথম খারাপ লাগার কারণে আপনি ওই দোষটা থেকে নিজকে বের করে নিয়ে আসেন। কারণ আপনি আপনার দেশকে যেভাবে ভালোবাসেন, এই দেশের জনগণ এই দেশকে সেরকম ভালোবাসে। আমরা এই দেশে বসবাস করি, এই কারণে এদেশের আইন শৃঙ্খলা, এদেশের পরিবেশ, এদেশের সকল কিছু মেনে চলা আমাদের জন্য ইমানি দায়িত্ব। যে কোনো স্টেটমেন্ট আসলেই তার প্রতিবাদে সবাই একসাথে হয়ে যায়। হ্যাঁ, প্রতিবাদ দরকার আছে, আগে এটাকে আপনি মাপতে হবে, এটা আপনার মধ্যে কতটুকু অন্যায় আছে, আপনি কতটুকু অন্যায় করতেছেন। আপনি যদি অন্যায়ের সাথে সম্পৃক্ত থাকেন, অন্যায় থেকে বেরিয়ে এসে তারপরে আপনি বলেন, আপনার যুক্তি বলেন। আপনি তো যুক্তি বলতেই পারেন না, আপনার সমস্যাটা হচ্ছে এখানে। আপনি বলতেই পারেন না আপনার বিরুদ্ধে কি কি প্রোপাগান্ডা হচ্ছে, আপনি যেই কাজটা করেন না এই কাজটাও বলা হচ্ছে, কিন্তু আপনি বলতে পারতেছেন না। এই বলতে পারার জন্য আমাদের চেষ্টা করা দরকার। এদেশের আইন, এদেশের নিয়ম, পর্তুগালের সকল রকমের রুলসকে ফলো করা আমাদের জন্য শুধু ইমানি দায়িত্ব, এটা নিজেদের জন্য, কিন্তু অন্যদেরকে মানানোর জন্য কনসাল্ট করাটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা যারা এখানে রয়েছি এবং আমাদের যে সকল শিল্পী গোষ্ঠীর যে সকল সদস্যরা আসতে পারে নাই, আমার সকলের জন্য মেসেজ, আমরা যতদিন এই পর্তুগালে থাকবো এদেশের আইনকে শ্রদ্ধা করব। আমরা এদেশের রাজনীতির সাথে সম্পৃক্ত নই। আমরা এদেশে বাংলাদেশি কোনো নোংরা রাজনীতি, পলিটিক্স, নোংরা রাজনীতি করতে চাই না। আমরা এমন কোনো ভাব দেখাতে চাই না আমাদের নিজেদের দেশের যেই প্রতিষ্ঠানটা আমাদের নিজেদের দেশের প্রতিনিধিত্ব করে, আমাদের অভিভাবকত্ব করে, সেখানে গিয়েও আমরা আমাদের রাজনীতি ওখানে এমন ভাবে দেখাই যেটা দেখানোর কারণে ওখানে যারা আমাদের অভিভাবক আছে তারাও বিরক্ত হয়। এম্বাসির একটা প্রোগ্রামে আমি যতটুকু শুনেছি, সেখানে মানুষ যে আচরণটা করেছে, এটা কোনো ভদ্র মানুষ করতে পারে না। আমরা এক অভদ্রদেরকে দূর করলাম, নতুন করে আর কোনো অভদ্রদেরকে কোনো জায়গা করে দিতে চাই না। ইউরোপে যারা বসবাস করে, আমরা শান্তির পক্ষের লোক, শান্তিময় দেশে বসবাস করি, শান্তির পক্ষের লোক, সকল জায়গায় আমরা শান্তি স্থাপন করি, দেখিয়ে দিতে চাই আমরা একটা সভ্য জাতি। আমরা আমাদের নিজেদের ঘরে যেমন সভ্য থাকি, আমরা বাহিরে সেরকম সভ্য থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সভ্য থাকার জন্য আমাদের মনকে সবসময় শান্ত রাখুক। পর্তুগালে যতদিন থাকি ততদিন আমাদের নিজস্ব সংস্কৃতির সাথে থাকবো। পর্তুগালে যতদিন থাকবো ততদিন আমাদের বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ এবং সব মিলিয়ে একটা ভাতৃত্ব এবং সম্প্রীতিময় সমাজ কায়েমের মাধ্যমে নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আমরা তৈরি করতে চাই। যে সম্প্রীতি আমাদের মধ্যে থাকবে, সেই সম্প্রীতিটা হবে হলো এমন, আমাদের কোনো বাংলাদেশি কোথাও গিয়ে কোনো বিপদে পড়লে আমরা জানার সাথে সাথে সেখানে বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা যাব। আমরা যেখানেই আমাদের ভাইরা কোনো সমস্যায় থাকবে, সেই সমস্যা সমাধানের জন্য আমরা সকলের নিজ থেকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিজেদের সংস্কৃতি, নিজেদের দেশপ্রেম, এদেশের আইন শৃঙ্খলা মেনে চলে এদেশে বসবাস করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিসবন শিল্পী গোষ্ঠীর যে স্মরণিকা ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা শুধু ছাপানো হয়েছে বাংলাদেশে, সকলেই নিতে পারবেন, শুধু জাওয়াদ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকে এটা আনুষ্ঠানিকভাবে আমাদের সরোয়ার ভাই আছেন, ওনার মাধ্যমে আমরা সকলে এটা উন্মোচন করতে চাই। সরোয়ার ভাই সহ সবাই যদি একটু দাঁড়ান তাহলে আমাদের জন্য ভালো হয়। এক যুগ ধরে আমরা যে কাজগুলো করেছি, সেখানে আমাদের স্মৃতি অ্যালবাম সহ সবকিছু এখানে আছে। আমাদের সকলেই পাবেন, আজকে হয়তো পাবেন না, সকলেই পাবেন ইনশাআল্লাহ। সকলেই নিয়ে যেতে পারবে জাওয়াদের সাথে যোগাযোগ করলে। জি
দেখে লাগে থ্যাংক ইউ